নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আরজিকর কাণ্ডের স্ট্যাটাস রিপোর্ট সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট মার্জনা করবেন, চার্জশিট সিবিআইকে পেশ করতে হবে 13ই নভেম্বর। 90 দিনের মধ্যে চার্জশিট পেশ করা বাধ্যতামূলক। তবে তদন্তকারী সংস্থা প্রয়োজন মনে করলে প্রথম চার্জশিট দেওয়ার পরে আদালতকে বলতে পারে এখনো কিছু বিষয়ে অস্পষ্টতা রয়েছে, সেজন্য তারা সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করবে। এটা তদন্তকারী সংস্থা করে থাকে। এখন প্রশ্ন হলো, আরজিকর কাণ্ডের খুন ও ধর্ষণের তদন্ত কত দূর এগোতে পেরেছে সিবিআই। প্রায় 100 ঘন্টা পরে তদন্তভার হাতে নেওয়ায় তথ্য প্রমাণ পেতে সিবিআই এর যে অসুবিধা হচ্ছে সেটা প্রথম স্ট্যাটাস রিপোর্টেই তারা দ্বর্থহীনভাবে উল্লেখ করেছে। এখন ক্রাইম সিনের অদল বদল, ঠিকঠাকভাবে ফরেনসিক পরীক্ষা না হওয়া, সূর্যাস্তের পর ময়না তদন্ত করা এবং তড়িঘড়ি দেহ সৎকার করার মধ্যে সিবিআই বুঝতে পেরেছে যে তথ্য প্রমাণ লোপাট করার একটা সঙ্গত প্রয়াস করেছেন অনেকে। এরা কারা? টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, সন্দীপ ঘোষ, তাদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। সন্দীপ ঘোষের নার্কো টেস্ট হবে কিনা সেটা সন্দীপ ঘোষের অনুমতির উপর নির্ভর করছে। অভিজিৎ বাবুর পলিগ্রাফ পরীক্ষা হবে কিনা সেটা আদালত সিদ্ধান্ত নেবেন। সিবিআই সূত্র বলছে যে 9ই অগাস্ট গভীর রাতে সন্দীপ ঘোষ আরজিকর হসপিটালে গিয়েছিলেন। পিছনের দিকে লিফট দিয়ে তিনি উপরে উঠে যান। তাই সন্দীপ ঘোষের কাজকর্ম সম্পর্কে ক্রমশ রহস্য জানা বাড়ছে। এখনো পর্যন্ত তিনি দুর্নীতির বিষয়ে অভিযুক্ত, সেই জন্য তিনি জেল হাজতে আছেন। 7ই অক্টোবর পর্যন্ত তার জেল হেফাজতে থাকার মেয়াদ আপাতত। এই প্রথম স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে পেশ করার পর এবং তারপর আর একটা স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে সিবিআই দিয়েছে, সেখানে তারা বলেছে যে মাত্র 27 মিনিটের ফুটেজ তাদেরকে দেয়া হয়েছিল। যদিও কপিল সিব্বাল বলেছেন যে একটা পুরো পেন ড্রাইভ দেওয়া হয়েছে, তাতে নাকি 7 ঘন্টার ফুটেজ ছিল, কিন্তু সিবিআই সেই দাবি মানতে রাজি নয়। এখন ঘটনার দিনের অনেক সিসিটিভি ফুটেজ এবং ঘটনার আগের প্রায় 2 সপ্তাহের সিসিটিভি ফুটেজ তারা চাইছে। তার মধ্যেই লুকিয়ে রয়েছে রহস্য। কিন্তু সেই সিসিটিভির ফুটেজ কি তারা আদৌ পাবে? দেখুন, ওই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, যাকে প্রধান অভিযুক্ত হিসাবে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, সে সেমিনার হলে ঢোকা এবং সেমিনার হল থেকে বেরোনোর সিসিটিভি ফুটেজ আছে, কিন্তু তারপরে সিসিটিভি ফুটেজ নেই। এবং আরজিকর হসপিটালের পর্যাপ্ত সিসিটিভি দিয়ে তো মোড়া ছিল না, তাই অনেক সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে না। তাই 9ই অগাস্টের আগের 15 দিন এবং 9ই অগাস্টের পুরো সিসিটিভি ফুটেজটা সংগ্রহ করার চেষ্টা করছে সিবিআই। এখনো পর্যন্ত অভিজিৎ মণ্ডল বলুন, সন্দীপ ঘোষ বলুন, অভিক বলুন, বিরূপাক্ষ বলুন, তাদের প্রত্যেকের বয়ানে অসঙ্গতি আছে। 8ই অগাস্ট থেকে অভিক এসএসকেএম হসপিটালে যায়নি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তার না যাওয়ার কারণ পর্যন্ত জানায়নি। কেন সে এতদিন এসএসকেএম হসপিটালে ছায়া মারায়নি এবং তার অনুপস্থিতির কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়নি, সেটা নিয়ে কিন্তু সিবিআই এর মনে সন্দেহ গাঢ় হয়েছে। বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ক্লোন করা হয়ে থাকতে পারে। তাই সন্দীপ ঘোষের দপ্তর, আরজিকর হসপিটাল, সেমিনার রুম, কার্ডিওলজি বিভাগ
এর মধ্যেই লুকিয়ে থাকতে পারে রহস্যের জট, এটাই খোঁজার চেষ্টা করছেন সিবিআই এর আধিকারিকরা। মূলত তারা জোর দিচ্ছেন ঘটনার দিনের পুঙ্খানুপুঙ্খ সিসিটিভি ফুটেজ এবং ঘটনার আগের 2 সপ্তাহের সিসিটিভি ফুটেজ। সেই সিসিটিভি ফুটেজ যদি তারা পায় তাহলে তারা তদন্তের কিনারা করে ফেলবে। কিন্তু এখনো পর্যন্ত সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে যে ঘটনার জাল বহুদূর বিস্তৃত। প্রথম কথা, খুন করে মৃতদেহের সঙ্গে সহবাস বা ধর্ষণ করা হয়েছে নাকি ধর্ষণ করে খুন করা হয়েছে, এটা একটা বড় প্রশ্ন। 2, ঘটনাস্থল কি সেমিনার রুম নাকি অন্য কোথাও, সেটা একটা বড় প্রশ্ন। মৃতদেহের সঙ্গে সহবাস করার অভ্যাস ছিল বিকৃত মানসিকতার সঞ্জয় রায়ের। ঘটনা অন্য কোথাও ঘটিয়ে তিলোত্তমার মৃতদেহ সেমিনার রুমে নিয়ে এসে তারপরে কি সঞ্জয় রায়কে ফোন করে খবর দেওয়া হয়েছিল? এবং সঞ্জয় রায় অত্যন্ত বিকৃত মানসিকতার লোক, তো তাই মৃতদেহের সঙ্গে সে অতীতে যা করতে অভ্যস্ত ছিল সেটাই করেছে। মর্গে মৃতদেহের সঙ্গে সঞ্জয় সহবাস করত এবং তার ভিডিও রেকর্ড হতো এবং সেই ভিডিও নাকি বাইরে পাচার হতো। আমাদের দেশে মৃতদেহের সঙ্গে সহবাসের ভিডিও নিষিদ্ধ, কিন্তু অন্যান্য দেশে সেগুলো পাওয়া যায়। সঞ্জয়ের মোবাইলে এরকম নিষিদ্ধ পর্নোগ্রাফির প্রচুর হদিশ মিলেছে বলে তদন্তকারী সংস্থা দাবি করছে। অর্থাৎ দেখুন, ভারতীয় ন্যায় সংহিতায় ধর্ষণের একটা নির্দিষ্ট শাস্তি আছে, ধর্ষণ করে খুনের একটা শাস্তি আছে, কিন্তু মৃতদেহের সঙ্গে ধর্ষণ করলে কি শাস্তি বা আদৌ কোনো শাস্তি আছে কিনা ভারতীয় ন্যায় সংহিতায় সে বিষয়ের কোনো উল্লেখ আছে কিনা আমার কিন্তু জানা নেই। এটাই কিন্তু তদন্তকারী অফিসারদের ভাবাচ্ছে। তারা কিন্তু অনেকটা কিনারা করেছেন। অনেকে বলছেন না যে এত সময় লাগছে কেন, এত সময় লাগছে কেন। সুপ্রিম কোর্টে বলেছে যে তাড়াহুড়ো করে হবে না, এবং সিবিআই এর দেওয়া স্ট্যাটাস রিপোর্ট পড়ে তারা যে বিচলিত সেটা কিন্তু দর্থহীন ভাষায় জানিয়েছেন। এবং আগের শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে আপনারা যা ভাবছেন যতটা খারাপ তার থেকেও আরো অনেক খারাপ বিষয়ের উল্লেখ রয়েছে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টে। সন্দীপ ঘোষ যদি গিয়ে থাকেন 9ই অগাস্ট গভীর রাতে, কেন তিনি গিয়েছিলেন, কিভাবে গিয়েছিলেন? তার ড্রাইভার কিন্তু বলছেন যে তাকে সন্দীপ ঘোষ পরের দিন সকালে ইনফর্ম করেছিল। মানে সন্দীপ ঘোষ 9ই অগাস্টের গভীর রাতে ধরুন 3টেই গিয়েছিল, কিন্তু তার ড্রাইভারকে সে ইনফর্ম করে পরের দিন সকাল 9টা 9:30 নাগাদ। তাহলে সঞ্জীব ঘোষ যদি ঘটনার দিন গভীর রাতে আর্জি করে গিয়ে থাকেন, কেন গিয়েছিলেন? কারণ নির্দেশে গিয়েছিলেন নাকি তিনি বৃহত্তর ষড়যন্ত্রের একজন অন্যতম কুশীলব? এবং যদি গিয়ে থাকেন তাহলে কিভাবে গিয়েছিলেন? পাবলিক ট্রান্সপোর্টে গিয়েছিলেন নাকি তাকে কেউ বাড়ি থেকে তুলে আরজিকর হসপিটালে পৌঁছে দিয়েছিল? তিনি সম্ভবত নিজের গাড়িতে আসেননি। মাতৃজঠরের লজ্জা এটুকু অন্তত বুঝতে পেরেছিলেন যে নিজের গাড়িতে করে আসলে প্রমাণ থাকবে, সেই প্রমাণ তিনি রাখতে চাননি। এবং সিসিটিভি ফুটেজে বেশ কিছু সন্দেহভাজন লোকজনের হদিশ কিন্তু সিবিআই পেয়েছে। তারা খোলসা করছে না, ভালোই করছে। খোলসা করলে অপরাধীরা সতর্ক হয়ে যাবে। ইতিমধ্যেই বহু তথ্য প্রমাণ লোপাট হয়েছে। এই যে পানিহাটির কাকু, যিনি একসময় সিপিএম এর কাউন্সিলর ছিলেন, যদিও সিপিএম এর দলীয় সদস্য পদ তিনি পাননি কখনো, তিনি ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টরি করেন, তিলোত্তমার বাড়ির পাশেই থাকেন। এই যে ফরেন্সিকের প্রফেসর অপূর্ব বাবু, তিনি 2 দিন আগে সিবিআই এর জেরার পর থেকে বেরিয়ে এসে বললেন একজন কাকু পরিচয় দিয়ে রক্তের সম্পর্ক নেই, বলেছিল ময়নাতদন্ত না করলে রক্তগঙ্গা বইবে। এখন প্রশ্ন হচ্ছে অপূর্ব বিশ্বাস, যিনি এই পোস্টমর্টেম টিমের প্রধান ছিলেন, তিনি একজন অপরিচিত ব্যক্তির এই রকম হুমকির মুখে পড়ে ময়নাতদন্ত করে দিলেন সন্ধ্যাবেলা।
যেখানে লালবাজারের পদস্থ কর্তারা, স্বাস্থ্য ভবনের পদস্থ কর্তারা উপস্থিত, সেখানে তার একবারও মনে হলো না যে তাদের কাছ থেকে একটা অন্তত মৌখিক অনুমতি নিই? তিনি কিন্তু নেয়নি। তার বয়ানেও কিন্তু বিস্তর অসঙ্গতি আছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আর ওই পানিহাটির কাকু বলেছেন যে তিনি তিলোত্তমার পাশের বাড়িতে থাকেন, মেয়েটি তাকে কাকু বলতো, তিনি পরোপকারী মানুষ, মেয়েটির বাবা তাকে ফোন করেছিলেন বলে তিনি গিয়েছিলেন। কিন্তু টালা থানায় অভিযোগের যে বয়ান সেটা কিন্তু ওই কাকু লিখেছিলেন। কাকু আবার প্রভাবশালী বিধায়কের কার্যত দক্ষিণ হস্ত। টালা থানায় তিলোত্তমার বন্ধু তার আইনজীবীকে নিয়ে গিয়েছিলেন, তারা কিন্তু অভিযোগ লিখতে পারেননি, লিখেছিলেন ওই পানিহাটির কাকু। কেন লিখেছিলেন? একটা যুক্তি দিচ্ছে যে শ্মশানে শৈশাবোধ করেছিলেন পানিহাটির কাকু। তার ব্যাখ্যা হচ্ছে তিলোত্তমার পরিবারের সদস্যদের মানসিক অবস্থা তখন যা ছিল তাদের পক্ষে এইসব শৈশাবোধ করা সম্ভব হয়নি, সেই জন্য তিনি করেছিলেন। এই যুক্তি না হয় মেনেও নিলাম, কিন্তু থানায় তিনি অভিযোগটা লিখলেন কেন? এবং ছত্রে ছত্রে তাতে রাজ্য সরকার, পুলিশ প্রশাসনের উপরে ভরসার কথা লেখা হয়েছে। যেখানে তিলোত্তমার বন্ধু তার আইনজীবীকে নিয়ে গিয়েছিলেন, তারা কিন্তু অভিযোগপত্র লেখার সুযোগই পেলেন না, অভিযোগপত্র লিখলেন পানিহাটির কাকু। এরকম বিস্তর বিস্তর অসঙ্গতি আছে। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে ডাকা হয়েছিল, 6-7 ঘন্টা ছিলেন। নির্মল ঘোষ ঢোকার সময় বললেন যে তার কিছু বলার আছে, সিবিআই এর কিছু শোনার আছে, তাই তিনি এসছেন। তারপর বেরোবার সময় সংবাদ মাধ্যম যখন তাকে জিজ্ঞাসা করলো যে আপনি আরজি করে সেদিনকে এসেছিলেন কেন, শ্মশানেও বা গিয়েছিলেন কেন, তখন কার্যতই মেজাজ হারান নির্মল ঘোষ, বলেন এসব কথা সংবাদ মাধ্যমের সঙ্গে আলোচনা করার নয়। মৃতদেহ যে তাড়াতাড়ি সৎকার করা হয়েছে, সমস্ত নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে রাতে ময়নাতদন্ত করা হয়েছে, মানে সূর্যাস্তের পর ময়নাতদন্ত করতে গেলে এসপি পদমর্যাদার কোনো অফিসারের, পুলিশের পারমিশন লাগে, সেসব কিচ্ছু করা হয়নি। যেখানে তিলোত্তমার বাবা, তার পরিবারের সদস্যরা বলছিলেন যে ময়নাতদন্ত আর একবার করতে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু তাদের কথায় কোনো গুরুত্ব না দিয়ে প্রায় 300 পুলিশ দিয়ে তাদেরকে ঘিরে রেখে মানসিক চাপ সৃষ্টি করে কার্যত, মানে কি বলবো আর কি, আরজি করের পিছনের দরজা দিয়ে মৃতদেহবাহী গাড়িকে বার করে দিয়ে সোদপুরে মেয়েটির বাড়িতে মৃতদেহ পৌঁছে দিয়ে ঠিক ঠিক করছে পুলিশ, একেবারে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি যে এক্ষুনি সৎকার করতে হবে। কেন এত তারা? কেন? এখানেই তো সন্দেহ যাচ্ছে। দ্বিতীয়বার যদি ময়না তদন্ত করার সুযোগ থাকতো তাহলে কিন্তু অনেক বিষয়টা পরিষ্কার হয়ে যেত, কিন্তু সেটা করতে দেয়া হলো না। এর কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না কোথা থেকে। এত তারা কেন মৃতদেহ সৎকার করা? এবং তিলোত্তমার পরিবারের সদস্যদের তো আপত্তি ছিল না দ্বিতীয়বার ময়নাতদন্ত করার। সেক্ষেত্রে তাদের বক্তব্যকে উড়িয়ে দিয়ে, পুলিশ দিয়ে চাপ সৃষ্টি করে, যেভাবে কার্যত মৃতদেহকে আরজিকর থেকে বার করে সোদপুরে তার বাড়িতে নিয়ে গিয়ে তারপর শ্মশানে 2টো মৃতদেহ আগে ছিল সৎকারের জন্য, কার্যত তড়ি ঘড়ি তিলোত্তমার দেহকে চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হয়। কেন? কেন? এই প্রশ্নটাই তো ঘুরে ফিরে আসছে। তাহলে তো ডাল মে কুছ কালা হ্যায়। এখান থেকেই হচ্ছে রহস্য। অপূর্ব বাবু ফরেন্সিকের প্রফেসর একবার বললেন যে রক্তগঙ্গা বইয়ে দেবার হুমকি দিয়েছেন মৃতার কাকু পরিচয় দেওয়া, যদিও ব্লাড রিলেটেড নয়, কোনো ব্লাড রিলেশন নেই। তা তিনি এই কাকুর হুমকির কাছে নতি স্বীকার করলেন, যেখানে স্বাস্থ্য ভবনের কর্তারা, পুলিশের পদস্থ কর্তারা আছেন, তাদের কাছ থেকে মৌখিক অনুমতিটুকু নেওয়ার ধার ধারলেন না। আর এই অপূর্ববাবু সন্দীপের অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তের মানুষ, তিনিও তদন্তকারীদের
সন্দেহের তালিকা থেকে বাদ যাননি। অভিক বিরূপাক্ষ, ওই সৌরভ বলে জুনিয়র ডাক্তার, তারাও তো আছে। ওসির ভূমিকা, যে তথ্য প্রমাণ লোপাটের কাজে তিনি যে সক্রিয় ছিলেন সেটা সিবিআই বলছে, কিন্তু প্রশ্ন হলো ওসি একা স্বতঃপ্রণোদিত ভাবে এইসব করলেন কেন? অনেক প্রাক্তন পুলিশ কর্তা বলছেন এটা কখনো সম্ভব নয়, ওসির সেই পাওয়ারই নেই এইসব করার। তিনি তো রিপোর্ট করবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে, তিনি রিপোর্ট করেন ডিসি নর্থকে, ডিসি নর্থ করেন জয়েন্ট সিপি ক্রাইম, জয়েন্ট সিপি ক্রাইম করেন সিপিকে। এই তো অর্ডার। তা এই ওসি সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে সবকিছু করলেন, এটা মানতে পারা যাচ্ছে না, সিবিআই এর আধিকারিকরাও মানতে পারছেন না। এখানেই রহস্য লুকিয়ে আছে। এক, ময়না তদন্ত সূর্যাস্তের পরে করা হলো, তড়িঘড়ি দেহ সৎকার হলো, সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে না, ঘটনার দিনের পুঙ্খানুপুঙ্খ সিসিটিভি ফুটেজ চাই, এবং ঘটনার আগের 15 দিন আর্জি করের অ্যাক্টিভিটির সিসিটিভি ফুটেজ তদন্তকারীরা চাইছে। হয়তো কিছু তারা পেয়েছে, তারা বারবার আর্জি করে যাচ্ছে, বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলছে এবং তাদের নিজেদের মতো করে তদন্ত করছে, অনেকে ডেকে পাঠিয়েছে। রহস্যের জট তারা খুলবেই। সিবিআইয়ের উপর চাপ আছে এবং এটা অন্যান্য ঘটনার থেকে সম্পূর্ণরূপে আলাদা। এটা বোঝার জন্য কোনো রকেট সায়েন্সে পারদর্শী হওয়ার কোনো প্রয়োজন নেই। তাই 30শে সেপ্টেম্বর স্ট্যাটাস রিপোর্ট যেটা সুপ্রিম কোর্টে সিবিআই পেশ করবে, তাতে কিন্তু রহস্য সমাধানে তারা কতটা এগোলো সে সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে। কিন্তু মোদ্দা কথা হলো, নির্মলবাবু মেজাজ হারাচ্ছেন। তিনি শ্মশানে গিয়েছিলেন কেন? আরজি করে গিয়েছিলেন। তিনি বলছেন যে এই তিলোত্তমা তার বিধানসভা কেন্দ্রের মধ্যে পরে বিধায়ক হিসাবে তিনি গিয়েছিলেন, তার নৈতিক দায়িত্ব মানলাম। তিনি একজন বিধায়ক, তিনি জানেন না আইন কানুন, এটা তো হয় না যে সূর্যাস্তের পরে ময়না তদন্ত করা যায় না। তিনি বাধা দিলেন না কেন? নির্যাতিতার তিলোত্তমা তার বিধানসভা কেন্দ্রের মানুষ, তিলোত্তমার বাবা মা পরিবারের সদস্যরা যখন আরেকবার ময়না তদন্ত করাতে চাইছিলেন, তাদের কথা কানে না তুলে পুলিশ দিয়ে চাপ সৃষ্টি করে ময়না তদন্ত করে 7 তাড়াতাড়ি দেহ সৎকার কেন করা হলো? নির্মল বাবু এর কোনো জবাব দিতে পারেন? তিনি তো ছিলেন। তাহলে তিলোত্তমার বাবা মা যখন আরেকবার ময়না তদন্তের কথা বলছেন, তা স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে নির্মল বাবুর কি উচিত ছিল না যে তিলোত্তমার বাবা মায়ের আর্জির কথাটা বিবেচনা করা? তিনি কিন্তু করেননি। এখন ব্রেভ ফেস দেখালে কি হবে? এটা তো মূল প্রশ্ন। একজন জনপ্রতিনিধি, তার তো আইন কানুন গুলে খাওয়া উচিত। আর নির্মল বাবু দীর্ঘদিনের বিধায়ক, বাম আমল থেকে বিধায়ক ছিল। হি নোজ এভরিথিং অ্যাবাউট দ্য ল। তিনি যদি এই রুডিমেন্টারি বিষয়টা না জানেন বা জেনেও না জানার ভান করেন, এবং যে ব্যাখ্যা তিনি দিচ্ছেন সংবাদ মাধ্যমের কাছে, যে সংবাদ মাধ্যমের সামনে এগুলো আলোচনা করা উচিত নয়, কেন উচিত নয়? বেআইনিভাবে ময়নাতদন্ত হলো, পরিবারের সদস্যদের আপত্তিকে অগ্রাহ্য করে 7 তাড়াতাড়ি দেহকে পুড়িয়ে দেওয়া হলো, কেন? এখানেই তো সন্দেহ দানা বাঁধছে যে কিছু লোপাট করার বিষয় ছিল, এবং ময়নাতদন্ত আরো একবার করলে তদন্তকারীরা অনেক সূত্র পেতেন। মৃতদেহের ফরেন্সিকের নমুনা সংগ্রহ করেছেন ডাক্তাররা নয়, তাদের সিভিক ভলেন্টিয়ার ছিল, ফরেন্সিক এক্সপার্ট ছিল। মৃতদেহের নমুনা, ফরেন্সিক নমুনা সংগ্রহ করেন চিকিৎসকরা, আর ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক এক্সপার্টরা। তাদেরকে চিকিৎসক না হলেও চলবে, কিন্তু মৃতদেহের ফরেন্সিক নমুনা সংগ্রহ করেছিলেন
ফরেন্সিক এক্সপার্টরা, যারা চিকিৎসক নয়, সঙ্গে ছিলেন সিভিক ভলেন্টিয়ার। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির রিপোর্ট বোধহয় চলে এসছে, সেই রিপোর্ট সিবিআই নিশ্চয়ই দেখবে। এবং যেটা মনে হচ্ছে, অনেকের পরস্পর বিরোধী বয়ান এবং সন্দীপ ঘোষের ভূমিকা হচ্ছে সব থেকে সন্দেহজনক। যদি এটা সত্যি হয়, ঘটনার দিন গভীর রাতে তিনি আরজি করে গিয়েছিলেন এবং পিছনের লিফট দিয়ে উঠেছিলেন, কেন গিয়েছিলেন, কে তাকে যেতে বলেছিল, নাকি তিনিও বৃহত্তর ষড়যন্ত্রের অংশ, এগুলো সিবিআই তদন্ত করে দেখছে। এবং ওই সিসিটিভি ফুটেজের মধ্যেই লুকিয়ে আছে সবকিছু। সেই সিসিটিভি ফুটেজ পাওয়ার মরিয়া প্রচেষ্টা করছে সিবিআই।